আমরা আজকে যে পেপারটা সিলেক্ট করেছি সেই পেপারটা হচ্ছে এফএমএফই। তা এই এফএমএফই পেপারটার দুটো পোর্শন আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করেছি, একটা এফএম আর একটা এফই। এফএম পোর্শনে আমরা থিওরি কিছু করেছি, গ্রিন শু অপশানের প্রবলেম বোধহয় এখনও করিনি, বুক বিল্ডিং মেথডের প্রবলেম করেছি, এরকম কিছু কিছু এফএম পোর্শন আমরা করেছি। কিন্তু এফই পোর্শনটা আমরা তেমনভাবে স্টার্ট করিনি, মানে কিছুই স্টার্ট করিনি। আজকে থেকে আমরা এফই পোর্শনটা স্টার্ট করছি। তা এই যে এফই পোর্শনটা আছে, এই এফই পোর্শনটা বেসিক্যালি আমাদের মডিউল 2। এই এফই পোর্শনটা আমাদের অ্যাকচুয়ালি মডিউল 2। এই মডিউল 2তে এফই পোর্শনে আছে কি কি? প্রথম পোর্শনে আছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট। সেকেন্ড আমাদের রয়েছে ফিউচার কন্ট্রাক্ট। প্রথম রয়েছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, সেকেন্ড রয়েছে ফিউচার কন্ট্রাক্ট, থার্ড রয়েছে অপশন কন্ট্রাক্ট। অপশন কন্ট্রাক্ট। ফোর্থ রয়েছে অপশন ভ্যালুয়েশন। অপশন ভ্যালুয়েশন। ফিফথ রয়েছে প্রবলেম অন ইন্টারেস্ট রেট। প্রবলেম অন ইন্টারেস্ট রেট swap or কারেন্সি সোয়াপ। মোটামুটি এই 5টা পোর্শনে ভাগ করে আমরা আমাদের এফই মডিউলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যদি না আমাদের ইউনিভার্সিটি স্যারেরা আর কিছু পোর্শন অ্যাড করেন। তো সচরাচর স্যারেরা এর থেকে বেশি আর অ্যাড করেন না। তাই ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে বা ফিউচার কন্ট্রাক্ট বা অপশন কন্ট্রাক্ট বা অপশন ভ্যালুয়েশন, এটার মধ্যেও আমরা কি কি পড়ব? বেসিক্যালি ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে আমরা কস্ট অফ ক্যারি মডেল, অন ইকুইটি ফিউচার, স্টক ইন্ডেক্স ফিউচার, লিমিটেশন অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড অ্যান্ড ফিউচার। ফিউচার কন্ট্রাক্টের মধ্যে ডেফিনেশন, ডিফারেন্স, কমোডিটি ফিউচারের ওপর প্রবলেম, ম্যাক্সিমাম মিনিমাম মার্জিন, ডেলি সেটেলমেন্টের সামস, আরবিট্রেজ স্টেপস অন ইকুইটি অ্যান্ড স্টক ইন্ডেক্স ফিউচার। অপশন কন্ট্রাক্টের মধ্যে আমরা করব ডেফিনেশন, ফিচার, টাইপস, প্রবলেম অন হেজিং, স্প্রেড অ্যান্ড কম্বিনেশন। অপশন ভ্যালুয়েশনে আমরা বাইনোমিয়াল মডেল, ব্ল্যাক অ্যান্ড শুজ মডেল, মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস ডিটারমিনেশন, ফ্যাক্টরস এফেক্টিং অপশন ভ্যালুয়েশন। আর ক্লাসে আমাদের যা প্রবলেম করাবে ইন্টারেস্ট রেট সোয়াপ এবং কারেন্সি সোয়াপ থেকে, সেই পোর্শনগুলো থেকে আমরা আমাদের প্রবলেমগুলো করব, করে আমরা আমাদের দিক থেকে মেইনলি এফই পোর্শনটাকে কভার আপ করব। এবার যদি ক্লাসে এফই পোর্শনে এক্সেস কিছু করায়, দেন আমরা সেই এক্সেস পোর্শনটাকে নিয়ে আপকামিং ক্লাসে ডিসকাস করব। তাহলে আপাতত আমার মেইন কাজ হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢোকা। আমরা একটু ক্লাসটা ফার্স্ট করব থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট এখন লিখতে হবে না, ক্লাসে নোটস দিয়ে দেবে, সানা স্যার নোটস দিয়ে দেন, না হলেও নোটস আছে, আমি নোটস শেয়ার করে দেব। আগে ভালো করে আমরা বুঝে নিই যে জিনিসগুলোতে কি আছে। বেসিক্যালি এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, এগুলো বেসিক্যালি ডেরিভেটিভস। তা ডেরিভেটিভ জিনিসটা কি? আমরা তো ম্যাথামেটিক্সে অনেকেই ডেরিভেটিভস করি। সো ডেরিভেটিভ জিনিস হচ্ছে যে কোনো কিছুকে ধরে চলা। আমি একদম সহজ করে বলছি, কোনো কিছুকে ধরে চলা বা কোনো কিছুকে অ্যাজাম্পশন করা, বা সাদা বাংলায় যেটাকে আমরা বলি ধরা যাক। ধরা যাক, দ্যাট ইজ ডেরিভেটিভ। মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কোনো কিছু
অ্যাজাম্পশন বেসিসে করি। যে কোনো আমাদের এই যে স্টক মার্কেট আমরা বলি, তো একটাকে আমরা বলি স্পট, একটাকে আমরা বলি ডেরিভেটিভ। স্পট মানে যেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে করছি, প্রেজেন্ট, আজকে যাচ্ছি, আজকে কিনছি, আজকে বেচছি, দ্যাট ইজ স্পট। আর ডেরিভেটিভ মিনস আজকে যাচ্ছি, কেনা বেচে এমন কিছু করছি যেটা ইন ফিউচার হবে, দ্যাট ইজ ডেরিভেটিভ। তো সেই রকমই একটা ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। সো ফার্স্ট থিং, what is the definition of forward contract? বলছে a forward contract is a simple derivative that involves an agreement to buy or sell an asset, to buy or sell an asset on a certain future date, বারবার বলেছি future date, on a certain future date at an agreed price. This is a contract between two parties, one which takes a long position, that is who agrees to buy, যে ভবিষ্যতে কিনবে সে লং পজিশনে থাকবে, and of the underlying asset on a specified future date, মানে ভবিষ্যতে যে দিনে on the specified future date যে পার্টি কন্ট্রাক্টটা কিনবে সে কি পজিশনে থাকবে, লং পজিশনে থাকবে, এবং on the certain specified date, and the other party takes a short position, agreed to sell the asset at the same date for a same price. তার মানে একই সাথে একটা পার্টি লং পজিশনে থাকছে যে ফিউচার ডেটে ওই আন্ডারলাইং অ্যাসেটটাকে এগ্রিড প্রাইসে কিনবে, এবং অপোনেন্ট দিকে রয়েছে শর্ট পজিশনে থাকা আরেকটা পার্টি যে সেল করবে বা বেচবে। ফিচার্স: Number 1, it acquires a legal obligation to buy or sell an underlying asset. Number 2, it has some specific future date which is called the expiry or delivery date. Number 3, it has a specified quantity which is called the contract size. Number 4, it has a specified price which is fixed on the day of signing of the contract. This price is called the contract or the forward price. And number 5, it is privately negotiable over the counter, that is the OTC contract between two parties. তার মানে প্রথম ফিচার, এটা একটা লিগাল অব্লিগেশন, কিনতে হবে বা বেচতে হবে। সেকেন্ড, একটা স্পেসিফিক ফিউচার ডেট থাকবে, সেই ডেটেই কিনতে হবে বা বেচতে হবে, যেটাকে এক্সপায়ারি ডেট বলা হয়। একটা নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে, যেটাকে বলা হবে কন্ট্রাক্ট সাইজ। একটা স্পেসিফাইড প্রাইস থাকবে, যে প্রাইসেই কেনা বেচা হবে, যেটাকে বলা হবে কন্ট্রাক্ট প্রাইস বা ফরওয়ার্ড প্রাইস। এবং এটা নিগোশিয়েবল, প্রাইভেটলি নিগোশিয়েবল ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস, দুটো পার্টির মধ্যে নিগোশিয়েবল ভাবে সেটা ঠিকঠাক করা হবে। ডিটারমিনেশন অফ দ্য ফরওয়ার্ড অবলিক ফিউচার প্রাইস, কি করে আমরা এই ফরওয়ার্ড প্রাইস বা ফিউচার প্রাইসটাকে সেট করছি, এইটা আমরা যদি একটা ডিসকাশন করি, তাহলে প্রথমেই বলছি অন ইকুইটি ফিউচার, যে কার মানে আমরা যে ফরওয়ার্ড প্রাইসটা করব বা ফিউচার প্রাইসে আমরা পরে আসছি, ফিউচার একটা অন্য ইনস্ট্রুমেন্ট, আগে আমরা ফরওয়ার্ডে ঢুকেছি। তো যদি আমরা বলি যে ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড প্রাইস, যে ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড প্রাইস, তা আমরা ফরওয়ার্ড প্রাইসটাকে কিসের বেসিসে ডিটারমাইন করব? তো আমি প্রথমেই বলছি নাম্বার 1 দিয়ে অন ইকুইটি ফিউচার, অন ইকুইটি ফিউচার। অন ইকুইটি ফিউচার, যেখানে নন ডিভিডেন্ড পেইং শেয়ার, যেখানে নন ডিভিডেন্ড পেইং শেয়ার, মানে এমন ইকুইটি শেয়ারের আমরা প্রাইস ডিটারমাইন করছি যে ইকুইটি শেয়ারে কোনো ডিভিডেন্ড পে করা হয় না। তা প্রবলেমটা আমরা কি করে বানাচ্ছি? খুব ইজি একটা প্রবলেম, খুব ইজি। কিরকম প্রবলেম না, কনসিডার আ 3 months ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কনসিডার আ 3 months ফরওয়ার্ড কন্ট্রাক্ট অন আ নন ডিভিডেন্ড পেইং শেয়ার অ্যাভেলেবেল অ্যাট, আজকের দিনে অ্যাভেলেবেল অ্যাট ₹70 if CCRF rate, if CCRF rate
of interest is 8%. What would be the contract price? তাহলে দুটো জিনিস দিয়ে দেবে, 3 months পরে প্রাইসটা হবে আজকের দিনে 70%, আর CCRF একটা ইন্টারেস্ট ফ্যাক্টর কম্পাউন্ডেড কিউমুলেটিভ, তো সেইটা 8%, এবং গিভেন একটা জিনিস, একটা ই এর ভ্যালু এখানে গিভেন দিয়ে দেয়, যে দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার 0.02, এর ভ্যালুটা হচ্ছে 1.0202, দ্যাট ইজ গিভেন। তাহলে খুব ইজি এবং সিম্পল যে আমরা কস্ট অফ ক্যারি মডেল, অ্যাজ পার দ্য কস্ট অফ ক্যারি মডেল আমরা কি করে ভ্যালুয়েশন করব। তো অ্যাজ পার দ্য কস্ট অফ ক্যারি মডেল, ফরওয়ার্ড প্রাইস ইকুয়াল টু SO সাফিক্সে ও ইন্টু ই টু দি পাওয়ার RT, ই টু দি পাওয়ার RT। এখানে SO দ্যাট ইজ স্পট রেট, SO মানে হচ্ছে স্পট রেট, তো আমাদের এখানে স্পট রেট হচ্ছে 70। আর এর ভ্যালু হচ্ছে CCRF রেট অফ ইন্টারেস্ট, আর এর ভ্যালু হচ্ছে CCRF রেট অফ ইন্টারেস্ট। তাহলে ই হোল টু দি পাওয়ার CCRF রেট অফ ইন্টারেস্ট আমাদের হচ্ছে 0.08, আর আমাদের এখানে টি মিনস টাইম বা টেনিওর, টেনিওর হচ্ছে 3 months, সো টি ইকুয়াল টু 3/12, তো 3/12 কে আমরা বলতে পারি 0.25, সো 0.08 ইন্টু 0.25, সো S0 ইকুয়াল টু 70, ই ওপরে RT, ই টু দি পাওয়ার RT, আর এর ভ্যালু 0.08 এবং 0.25, তো এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি অ্যাকচুয়ালি 70 ইন্টু ই টু দি পাওয়ার 0.02 বেরোবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে 0.02 হয়, ওই জন্যই 0.02 ভ্যালুটা দেওয়া আছে 1.0202, তাহলে ভ্যালুটা আসবে 71.41, সো দ্যাট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস। So required future price is 71.41. CCRF এর ফুল ফর্ম কি? কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিস্ক ফ্রি, লিখে রাখতে পারো। CCRF এর ফুল ফর্ম কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিস্ক ফ্রি রেট, কন্টিনিউয়াসলি compounded risk free rate। তাহলে আমরা খুব ইজিলি কস্ট অফ ক্যারি মডেলকে ইউজ করে একটা ইকুইটি শেয়ারের ফরওয়ার্ড প্রাইস বের করে ফেললাম। কি ইউজ করে না, কস্ট অফ ক্যারি মডেল ইউজ করে এমন ইকুইটি শেয়ার যেটা নন ডিভিডেন্ড পেইং, মানে কোনো ডিভিডেন্ড পে করে না। এবার আমরা যদি সেম সামসটাকেই, মানে একটা অন্য সেম টাইপেরই সামস আমরা করি, যেটা ডিভিডেন্ড পেইং শেয়ার, যেখানে আমাদের ডিভিডেন্ড পে হচ্ছে। তো আমরা একটা এক্সাম্পল ধরছি, কনসিডার 6 months, consider 6 months forward contract on 100 shares. Consider 6 months forward contract on 100 shares with a price of rupees 38. With a price of rupees 38. CCRF 10%. CCRF 10%. যেহেতু ডিভিডেন্ড পে করবে তাহলে একটা ডিভিডেন্টের রেটও থাকবে। বলছে the share is expected to yield, the share is expected to yield dividend of rupees 1.50 in 4 months from now. Rupees 1.50
in 4 months from now. In 4 months from now, what is the contract price? What is the contract price? এখানে একটা গিভেন দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার এর ভ্যালুটা মাইনাস 0.0333, এটার ভ্যালু দিয়ে দিয়েছে 0.9672, আর আরেকটা দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার 0.05 1.0513। এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা সামসটা কি করে করব? একদম ইজি, কোনো চাপই নেই। সো এফ ইকুয়াল টু S0 minus I to the power E RT মানে into E to the power RT। তাহলে এবার I এর ভ্যালু কি? I equal to present value of dividend receivable after 4 months. Present value of dividend receivable after 4 months. তাহলে একটা প্রেজেন্ট ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ 1.50, তাহলে 1.50 পার শেয়ার ডিভিডেন্ড, তাহলে 1.50 ইন্টু 100 শেয়ার্স, আর 4 মাস পরে তাহলে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 8 হবে, কারণ প্রেজেন্ট ভ্যালু বার করছি। ফিউচার ভ্যালু যদি ই টু দি পাওয়ার 8 হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে ই টু দি পাওয়ার মাইনাস 8, পিছন থেকে সামনের দিকে আসছি। তাহলে এইটা হলো 150, ইয়ের আর সিসিআরএফ হচ্ছে 10%, তাহলে 0.1 মাইনাস ইন্টু টি, টি মানে হচ্ছে 4 মান্থ, সো 4/12। এই 0.1 ইন্টু 4/12 এর ভ্যালুটা হচ্ছে এই 0.0333, তাহলে 150 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.0333 এই ভ্যালুটা গিভেন। তাহলে 150 ইন্টু 0.9672, তাহলে এইটা বেরোলো 145 অ্যাপ্রক্সিমেট। তাহলে 145 ইজ দ্য ভ্যালু অফ আই, 145 is the value of I। হ্যাঁ বলো। বলছি স্যার ওখানে 145 টা অ্যাপ্রক্সিমেটলি নিতে হবে নাকি না পয়েন্টেও নিতে পারি? 145 নেওয়াটাই ভালো, ফুল ফিগার মাইনাস করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি যদি f ইকুয়াল টু, এবার S0 এর ভ্যালু হচ্ছে 38 ইন্টু 100 শেয়ার মাইনাস 145 ইন্টু ই টু দি পাওয়ার, সিসিআরএফ রেটটা সেমই থাকবে 0.1, এটা আবার ফিউচারে যাচ্ছি, প্রেজেন্ট থেকে ফিউচারে, তাহলে মাইনাস 8 কোনো প্রশ্নই ওঠে না, ই টু দি পাওয়ার 8 হবে। আর টিটা হচ্ছে 6 মাস পরে, এই যে 6 মান্থ ফিউচার বড় বড় করে উপরে লেখা আছে, তাহলে এখানে হবে 6/12, তাহলে এইখানে ভ্যালুটা হবে 3800 মাইনাস 145 ইন্টু ই টু দি পাওয়ার 0.05 হয়ে গেল। তাহলে ফিউচার ভ্যালু দাঁড়ালো 7380, না 7380 হবে না, এটা হবে হচ্ছে 3843, ভুল করেছি।
3842.50 3843 তাহলে আমরা সেকেন্ড টাইপের অঙ্ক শিখে ফেললাম, যেটা হচ্ছে ভ্যালু অফ ইকুইটি শেয়ার কস্ট অফ ক্যারি মডেল ইউজ করে ডিভিডেন্ড পেইং শেয়ারের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম শিখলাম ডিভিডেন্ড নন পেইং শেয়ারের ক্ষেত্রে, সেকেন্ড আমরা শিখলাম ডিভিডেন্ড পেইং শেয়ারের ক্ষেত্রে। তাহলে দুটো শেয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্ক শেখা হয়ে গেল। এবার আমি থার্ড টাইপ অফ সামসে যাচ্ছি। খুব ইজি, টেকনিক্যালি যদি আমরা পড়তে পারি ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ভীষণ ইজি, টেকনিক্যালি পড়তে না পারলে আমাদের কাছে কিন্তু সাবজেক্টটা ভীষণ কঠিন। খালি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যখন আমরা প্রেজেন্ট থেকে ফিউচারে যাচ্ছি e⁻8, যখন ফিউচার থেকে প্রেজেন্টে আসছি e⁻−8, খুব সিম্পল। এবার আমরা যে সামসটা করব সেই সামসটা হচ্ছে প্রবলেম অন স্টক ইন্ডেক্স ফিউচার। প্রবলেম অন স্টক ইন্ডেক্স ফিউচার। প্রবলেম অন stock index future। এটারও ফার্স্ট সামসটা নন ডিভিডেন্ড পেইং শেয়ার। নন ডিভিডেন্ড পেইং শেয়ার সামসটা কি বলছে? ক্যালকুলেট the value of a future contract. Calculate the value of a future contract. Calculate the value of a future contract using the following details. Using the following details. কি ডিটেলস দিয়েছে? স্পট ভ্যালু অফ ইন্ডেক্স 3090, টাইম টু expiry 76 days. Contract multiplier contract multiplier 100. Risk free rate of return 8%. দুটো জিনিস গিভেন, e⁻0.016 equal to 1.01613 আর lambda n 1.08 equal to 0.077. স্যার ওটা ল্যামডা লিখেছি।
So just using formula, f equal to s0 into e to the power rt. S0 means current spot value, so 3090 into e to the power rt. r এর ভ্যালু CCRF rate of interest, r এর CCRF rate of interest equal to, বেসিক্যালি এখানে ডিরেক্টলি দেওয়া নেই, এখানে ডিরেক্টলি CCRF রেট দেওয়া নেই, দেওয়া আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। তা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%, কিন্তু CCRF রেট অফ ইন্টারেস্ট দ্যাট ইজ ভ্যালুটা দেওয়া আছে ওই ল্যামডা 1.08। তাহলে r ইকুয়াল টু ল্যামডা n 1.08 ইকুয়াল টু 0.077। তাহলে e টু দি পাওয়ার r এর ভ্যালু 0.077 ইন্টু t হচ্ছে 76, যেহেতু 76 তাই 365, যদি এটা মানতে থাকতো তাহলে বাই 12 হতো। তাহলে ভ্যালুটা বেরোলো 3090 ইন্টু e টু দি পাওয়ার 0.016। 016 এর আরটা স্যার এটা হলো কি আরটা বলছি, 3090 ইন্টু e টু দি পাওয়ার 016 এর ভ্যালু 1.01613, that comes 3139.84। বেসিক্যালি এই যে ল্যামডাটা গিভেন এখানে দেওয়া আছে, এটা কিভাবে করি আমরা? বেসিক্যালি ধরা হয় 1.08, এই যে এই ভ্যালুটা দেওয়া আছে 1.08, এইটা মানে হচ্ছে e টু দি পাওয়ার r ইন্টু 1। এইখান থেকে আমরা যদি লগ ইউজ করি তাহলে লগ ই মানে বেস ই, লগ 1.08 বেস ই ইকুয়াল টু r ইন্টু লগ ই বেস ই। এবার দুদিক থেকে আমরা যদি লগটাকে কাটি তাহলে 1.08 ইকুয়াল টু r ইন্টু 1, সেখান থেকে r এর ভ্যালু অ্যাকচুয়ালি 0.077 ক্যালকুলেট করেই ওরা দিয়ে দিয়েছে। যখন অঙ্কে দেখবে যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন তো CCRF নয়, কিন্তু আমাদের r মানে হচ্ছে CCRF, তো তার দেখবে প্যারালালি এই ভ্যালুটা দিয়ে দেবে। যদি এই ভ্যালুটা না দেয় তাহলে CCRF রেটটার সাথে 1 প্লাস করে এই 1 পয়েন্ট, যদি CCRF রেটটা 10 থাকতো তাহলে এটা 1.10 ইকুয়াল টু e টু দি পাওয়ার r ইন্টু 1 লিখে লগ ইউজ করে বোথ সাইড লগ কেটে আমাদেরকে এই ভ্যালুটা বার করতে হতো। কিন্তু যেহেতু আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ নয়, এক্সামে অ্যালাউ করে না, ওই জন্য বেসিক্যালি এই ভ্যালুটা আমাদের দিয়ে দেবে। কারণ আমাদের এফিতে কাজ হচ্ছে এই জিনিসটা ভ্যালু বের করা, ওই জিনিসটাকে নিয়ে আমাদের কোনো মাতামাতি করার কাজ এফিতে নেই। এই জিনিসটা করতে পারলেই আমাদের প্রবলেম মিটে গেল। তাহলে রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট কত হবে? 100 ইউনিটের জন্য এই ভ্যালুটা ইন্টু 100। এই লাস্ট লাইনে আমাদের লিখতে হবে দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ কন্ট্রাক্ট কনসিস্টিং অফ 100 ইউনিট ইকুয়াল টু 3139.84 ইন্টু 100।
কত মার্কসের থাকবে স্যার এই অঙ্কটা? 5 করে থাকে। on dividend paying share মানে স্টক ইন্ডেক্স ফিউচারই অন ডিভিডেন্ড পেইং শেয়ার। এই সামসটা কিন্তু একটু টাফ আছে। অন স্যার আগেরটাতে রিস্ক ফ্রি রেটটা কোথায় কাজে লাগলো না, দিয়ে দিয়েছে বলে তো। অন ডিভিডেন্ড পেইং শেয়ার কোশ্চেনটা দেখো। Assume that a market capitalization of weighted index, a market capitalization of weighted index, a market capitalization of weighted index contains only 3 stocks A, B and C, contain 3 stocks A, B and C, contain 3 stocks A, B and C as shows as follows. As shows as follows. 3টে কলাম করো। কোম্পানি, শেয়ার প্রাইস, মার্কেট ক্যাপিটালাইজেশন। লাস্ট কলামটা কি বললেন? মার্কেট ক্যাপিটালাইজেশন। তিনটে স্টক এ, বি, সি, এর ভ্যালু 120, বি এর ভ্যালু 50, সি এর ভ্যালু 80। মার্কেট ক্যাপিটালাইজেশন 12, 30, 24, all in crores, total 66. শেয়ার প্রাইসটা একবার বলুন। 120, এই যে লিখে দিলাম 120, 50, 80। $120, 50, 80. Given current value of index is 1056. Given current value of index is 1056. Calculate the price of a future contract. Calculate the price of a future contract. With expiration in 60 days. With expiration in 60 days. On this index, if it is known that
if it is known that "25 days from today company A would pay a dividend of rupees 8 per share Take the risk-free rate of interest to be 15% per annum. Assume the lot size is to be 200 unit. The lot size is to be 200 unit. Given ln 1.15 equal to 0.1398, e to the power minus 0.009575 equal to 0.99047, e to the power 0.02298 equal to 1.02325. এত বাজে বাজে ভ্যালু দেওয়া থাকবে? হ্যাঁ, এরকম বেশ টাফ ভ্যালু প্রবলেমে দেওয়া থাকে। এরকম টাফ ভ্যালু প্রবলেমে দেওয়া থাকে। তাহলে আমাদের প্রবলেমটা স্টার্ট করতে হবে। কি করে করব? কিছুই না, কঠিনের কিছু নেই, একদম সিম্পল। প্রথম সিসিআরএফ রেট আমাদের এখানে দিয়েই দিয়েছে 0.1398। এবার ডিভিডেন্ডটাকে আমরা কম্পিউট করে ফেলি, যে প্রপোর্শনেট ভ্যালু অফ কোম্পানি এ শেয়ার ইন দ্য শেয়ার ইন্ডেক্স। তা প্রপোর্শনেট ভ্যালু, তাহলে ওয়ার্কিং ওয়ান সিসিআরএফ রেট, ওয়ার্কিং ওয়ান WN1 CCRF equal to 0.1398. Fine. Working 2, computation of dividend income. Computation of dividend income. Proportionate value of company A share, একটা কোম্পানি দিচ্ছে, তাহলে proportionate value of company A share in the index, the index value ছিল 1056,
টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 66, এ কোম্পানির শেয়ার ছিল 12, তাহলে 1056 ইন্টু 12 বাই 66 দ্যাট ইজ 192। এটা হচ্ছে এ কোম্পানির প্রপোর্শনেট ভ্যালু শেয়ার ইন্ডেক্সে। এবার গিভেন মার্কেট প্রাইস, এ শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে 120 গিভেন। তাহলে ফর এভরি 1 ইউনিট অফ ইন্ডেক্স, ফর এভরি 1 unit of index, for every 1 unit of the index, number of share of company A, number of share of company A equal to 192 divided by 120, that is 1.6. So the total dividend, actually আগের সামসটায় একটাই কোম্পানি ছিল, তাই টোটাল ডিভিডেন্ড আমরা ইন্টু 38 ইন্টু 100 দিয়ে করে দিয়েছিলাম। এখানে ইন্টু 100 দিয়ে করতে পারলাম না, এখানে নাম্বার অফ শেয়ারটা প্রথম মানে প্রপোর্শনের শেয়ারটা বার করলাম 1.6, দেন টোটাল নাম্বার অফ ডিভিডেন্ড 1.6 ইন্টু পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছে ₹8। এটাই হচ্ছে এই সামসটার নতুনত্ব 12.80। ব্যাস, এবার আমরা সেই পুরনো ছকে পড়ে গেলাম 12.80। এইবার 12.80কে আমরা প্রথমেই বার করব আই ভ্যালু, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু S0 মাইনাস আই ইন্টু ই টু দি পাওয়ার RT, আর আই এর ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আই এর ভ্যালু বার করতে গেলে আমাদের লাগবে 12.80 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস RT। তাহলে মাইনাস RT, সেখানে আর এর ভ্যালু হচ্ছে 0.1398, আর টি এর ভ্যালু এখানে হচ্ছে 25 ডেজ, সো 25/365। তাহলে এটাও আমাদের গিভেন, ওই 99047 এর ভ্যালুটা। তাহলে 12.80 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.009575, 0.009575 এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে এটা বেরোবে হচ্ছে 12.68। তো আই বেরিয়ে গেল 12.68, S0, মানে S0 1056 মাইনাস 12.68, এখানে ই টু দি পাওয়ার আর এর ভ্যালুটা সেমই থাকবে 0.1398, আর টি এর ভ্যালুটা এখানে হয়ে যাবে 60 ডেজ, তাহলে 60/365। তাহলে 1043.32 into e to the power 0.02298. All figures are given in your problem. So 1043.32 into 10.02325, that comes 1067.58. The lot size যদি 200 হয় তাহলে the contract value will be 8 into 200. লট সাইজ 200 বলা আছে, তাহলে একটা কন্ট্রাক্টের ভ্যালু যদি 1067.58 হয়, তাহলে 200টা কন্ট্রাক্ট নিয়ে যদি একটা লট হয়, the lot size will be multiplied with 200 as a simple.
হলো। তাহলে এই অবধি আমরা ইজিলি করতে পারলাম। ইয়েস অর নো? এই অবধি করতে পেরেছি তো? হ্যাঁ স্যার। এইবার আমরা ঢুকছি problem on arbitrage under cost of carry model. Problem on arbitrage. Cost of carry model. Problem on arbitrage, cost of carry model. স্যার বলছি কোম্পানি এটার মতনই কি ডিসি গুলো করে নেবো তো? হ্যাঁ, আগে এবারে আরবিট্রেজ জিনিসটা কি? আরবিট্রেজিং বেসিক্যালি যারা খুব রিস্ক অ্যাভার্ট তারা আরবিট্রেজ করে। আরবিট্রেজ জিনিসটা কি? ধরো আমি কোনো একটা জায়গা থেকে কারোর সাথে এমন কন্ট্রাক্ট করলাম যে অমুকে জিতলে আমি জিতব, আবার অপোজিটেই আমি কারোর সাথে কন্ট্রাক্ট করে বসে আছি ওই পার্টিটা হারলে আমি জিতব। তার মানে একই পার্সন যখন তার রিস্কটাকে এড়িয়ে চলার জন্য, রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য একই কন্ট্রাক্টে কারোর কাছে শর্ট পজিশনে থাকছে, কারোর কাছে লং পজিশনে থাকছে, তখন সেটাকে বলা হয় ওয়ান টাইপ অফ আরবিট্রেজ। যারা রিস্ক অ্যাভার্স তারা এই আরবিট্রেজিং করে সবসময় চলে। তো সেই আরবিট্রেজিং যদি আমাদের এই কস্ট অফ ক্যারি মডেলে হয়, কারণ আমরা এরপরে আরবিট্রেজিং আরও অনেক অনেক জায়গাতে করব, যখন আমরা নেক্সট সেমিস্টারে উঠবো, ইন্টারন্যাশনাল ফিনান্স পড়বো, তখন আমরা আরবিট্রেজিং করব, কারেন্সি আরবিট্রেজিং করব, তখন ব্যাপারটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে। তো এখন অতটা ইন্টারেস্টিং নয়, মানে অতটা ইনডেপ ঢুকছে না, তাই ইন্টারেস্ট নেই। ফিনান্সে তো ইনডেপ না ঢুকলে ইন্টারেস্ট পাওয়া যায় না। তো এখানে একটু ওপর তাই এখানে জিনিসটা কি একটু দেখে নিয়ে বলতে পারবো। তো এখানেও ঠিক সেম, যদি নন ডিভিডেন্ড পেইং শেয়ার হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রবলেমটা লিখে নিই যে ফর নন ডিভিডেন্ড পেইং শেয়ার, for non-dividend paying share. Consider a forward contract. Consider a forward contract on a non-dividend paying share. On a non-dividend paying share. On a non-dividend paying share which is available for rupees 70 to mature in 3 months time, to mature in 3 months time to mature in 3 months time
CCRF rate of interest is 8% per annum, if CCRF rate of interest is 8% per annum, number 1, find the value of the future contract. Find the value of the future contract. Number 2, how an arbitrator will make profit if actual price of forward contract is option A rupees 73, option B rupees 71. Option A rupees 73, option B rupees 71. খুব ইজি, ভাববার কোনো কারণ নেই। আগে আমরা ভ্যালুটা বার করি, তারপরে আমরা ফরওয়ার্ড আরবিট্রেজিং এর গল্পটা বলবো। তা ভ্যালু বার করতে গেলে কস্ট অফ ক্যারি মডেলে আমরা জানি F ইকুয়াল টু S0 ইন্টু ই টু দি পাওয়ার RT। এতগুলো অঙ্ক করেছি। S0 এর ভ্যালু এখানে 70, ই টু দি পাওয়ার আর এর ভ্যালু বলেই দিয়েছি 8%, 0.08, ইন্টু টি এর ভ্যালু বলে দিয়েছে 3 মান্থস, সো 3/12। তাহলে 70 ইন্টু ই টু দি পাওয়ার 0.02, অঙ্কে 0.02 ভ্যালু দিয়েই দেবে, যেটার ভ্যালু হচ্ছে 1.0202, 71.40। প্রথম পার্ট আমাদের হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড পার্ট, মানে আসল গল্পটা, যে আরবিট্রেজাররা কি করে গল্পটা সাজাবে, মানে কি করে তারা আরবিট্রেজিং প্রফিট করবে। আরবিট্রেজার মানে কি, সে কখনো লং পজিশনে থাকছে, কখনো শর্ট পজিশনে থাকছে। তা কখন সে লং এ থাকবে? কারণ এখানে দেখা যাচ্ছে ফরওয়ার্ড প্রাইস হচ্ছে 71.40 আর এখন প্রাইস হচ্ছে 70। তা ফরওয়ার্ড প্রাইস এবার আমাকে দুটো অপশন দিয়েছে। যদি ফরওয়ার্ড প্রাইস 73 হয়, অ্যাকচুয়াল ফরওয়ার্ড প্রাইস যদি 73 হয় আর আমাদের কস্ট অফ ক্যারি মডেলে বেরিয়েছে 71.40, তাহলে একটা সিচুয়েশন কস্ট অফ ক্যারি মডেলের থেকে অ্যাকচুয়াল ফরওয়ার্ড প্রাইস বেশি, আর আরেকটা সিচুয়েশন কস্ট অফ ক্যারি মডেলের থেকে অ্যাকচুয়াল ফরওয়ার্ড প্রাইস কম। কারণ অ্যাকচুয়ালের দুটো প্রবাবিলিটি হতে পারে, আইদার বেশি অর কম, সেই হাইপোথেসিসে বোথ টেল টেস্টের মতো, পজিটিভ অথবা নেগেটিভ। তাহলে আমার অ্যাজ পার কস্ট অফ ক্যারি মডেল আমি আজকে বার করছি 71.40, তো ফাইন। তো there will be two probability, either more than 71.40 or less than 71.40. So here this problem assume that the higher figure of 71.40, that is 73, and the lower figure is 71.40, that is 71. So what we'll do as an arbitrator, কি করবে? তা আমরা প্রথম অপশনটাকে এক্সারসাইজ করছি, যখন actual forward price 73, that is greater than the forward price as per cost of carry model 71.40.
তো রিকোয়ার্ড স্টেপস আর, লিখে রাখো সবাই, রিকোয়ার্ড স্টেপস আর নাম্বার 1 প্রথম স্টেপস, ₹70 will be borrowed at, না ₹70 কেন, স্পট প্রাইস, আজকের দিনের প্রাইস 70, so ₹70 will be borrowed at 8% CCRF rate for 3 months. ₹70 will be borrowed, কারণ আরবিট্রেজারের কাছে কোনো পয়সা নেই, তাই সে ধার করে কাজ করবে, তাই ₹70 will be borrowed at 8% CCRF rate for 3 months and to buy the share with that amount, and to buy the share of that amount. Next, ₹70 will be borrowed at 8% CCRF rate for 3 months and to buy the share with that amount, and to buy the shares with that amount. আচ্ছা, এবার যদি অ্যাজুয়ালি, এবার খুব লেমেন কনসেপ্ট বলছি, ভবিষ্যতে দাম বেড়ে যাচ্ছে এখনকার থেকে, তাহলে আমি কি করব? ভবিষ্যতে বেচবো না এখন বেচবো? নিশ্চয়ই ভবিষ্যতে বেচবো, কারণ প্রত্যেকটা মানুষ যে ধর ফিনান্সের কিছু বোঝে না, যে একটা সাধারণ ব্যাপারী, তারাও চায় যে কম দামে কিনে বেশি দামে বেচবো, যে কিছু বোঝে না ফিনান্সের, তো ফিনান্সের বোঝে না, সেও জানে জীবনে কিছু প্রফিট করতে গেলে কম দামে কিনতে হয়, বেশি দামে বেচতে হয়। তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ভবিষ্যতে দামটা অনেকটা বেড়ে যাচ্ছে 71.40 থেকে, তাহলে আমি নিশ্চয়ই ফরওয়ার্ডে শর্ট কন্ট্রাক্ট করব, যে ফরওয়ার্ডে আমি টু সেল করতে যাব, আজকে বাই করব, তাহলে টুডে আমি লং পজিশনে থাকছি, ফরওয়ার্ডে আমি শর্ট পজিশনে চলে যাচ্ছি। তাই সেকেন্ড স্টেপ হচ্ছে টু এন্টার ইনটু, এইটুকু যদি কেউ বুঝতে পারে সে আরবিট্রেজার ভালো বুঝে যাবে আরবিট্রেজিং, আর এইটুকু যে বুঝবে না তার আরবিট্রেজিং কিন্তু হবে না। তো সেকেন্ড স্টেপ, টু এন্টার ইনটু এ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট, টু এন্টার ইনটু এ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট, টু সেল দ্য শেয়ার, to enter into a short forward contract to sell the share at ₹73 after 3 months, at ₹73 after 3 months. তাহলে প্রথমে টাকা ধার করলাম, টাকা ধার করে শেয়ার কিনে নিলাম, নেক্সট শেয়ারটা এমন একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকলাম যে 3 মাস পরে আমি শেয়ারটা সেল করব ওই দামে। নাম্বার 3, on maturity the share is delivered, on the maturity the share is delivered, on the maturity the share is delivered and ₹73 is realized, and ₹73 is realized, 73 টাকা করে পেয়ে গেলাম। on the maturity the share is delivered and ₹73 is realized. Full stop. This is utilized to repay the loan. This is utilized to repay the loan. লোনটার ভ্যালু কত হবে? 70 টাকা লোন নিয়েছিলাম 8% CCRF রেটে,
তা 8% CCRF রেটে যদি লোন নিই 70 টাকা, আমরা এক্ষুনি বার করেছি 70 টাকার 8% CCRF হয় 71 টাকা 40, 71.40. So after 3 months যখন আমি শেয়ারটা সেল করব, so from selling the share I will get 73 rupees per share, and at that time I will repay the loan for per share 71.40. So the profit of arbitraging equal to 73 minus 71.40, that is 1.60 per share. This is the first answer. Simple. যখন বুঝছি ভবিষ্যতে দামটা বেড়ে যাচ্ছে তাহলে এখন কিনে দেব, তাহলে প্রথম কেনার জন্য 70 টাকা লোন করেছি, 70 টাকা লোন করে 70 টাকা কিনেছি, 3 মাস পরে 73 টাকায় বেচেছি, 70 টাকা লোন পরিশোধ করার জন্য 70 টাকা লোন রিপে করার জন্য 71 টাকা 40 পয়সা দিতে হয়েছে, 73 টাকা পেয়ে 71 টাকা 40 পয়সা মিটিয়ে দিয়েছি, 1 টাকা 60 পয়সা পার শেয়ার প্রফিট হয়েছে। কারোর বুঝতে অসুবিধা আছে? এনিওয়ান যে বুঝতে অসুবিধা আছে এই অবধি? আছে কারোর? স্যার ফোর্থ পয়েন্টটা কি বললেন যে লোন রিপেমেন্ট ওটা একবার বলুন। ফার্স্ট পয়েন্ট 70 টাকা লোন নিয়েছি। না ওইটা বলছি না, লেখাটা কি লেখালেন ওটার কথা বলছি। ও লেখা হচ্ছে প্রফিট অফ আরবিট্রেজার ইকুয়াল টু, ওটা তো লিখেছি না, ওটা কি রিপেমেন্ট অফ লোন বলে লিখেছিলেন? থার্ড পয়েন্টটা ছিল রিপেমেন্ট অফ লোন, আর ফোর্থ পয়েন্ট প্রফিট অফ আরবিট্রেজিং। পয়েন্ট 1 70 রুপিস বড় করেছি। পয়েন্ট 2 টু এন্টার ইন্টু এ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট ঢুকেছি। পয়েন্ট 3 অন দ্য ম্যাচুরিটি শেয়ার ওয়াজ ডেলিভার্ড অ্যান্ড রিয়ালাইজ 73 পার শেয়ার and to repay 71.40. Number 4, profit of the arbitrager 73 minus 71.40, that is 1.60 per share. Simple. স্যার এই ভ্যালুটা দেওয়া থাকবে তো? এই সব দেওয়া ছিল 100%. Now comes to the option B. When actual forward price 71 less than cost of carry model 71.40, মানে এমন একটা সিচুয়েশন যেখানে দেখা যাচ্ছে যে আমি যদি এখন লোন নিতে যাই তাহলে আমাকে লোনটা পরিশোধ করতে হবে 71.40 তে, কিন্তু আমার ভবিষ্যতে ফরওয়ার্ড প্রাইস হয়ে যাবে 71। তার মানে স্পষ্ট ভাষায় আমার কেনা দাম পড়ছে 71 টাকা 40। আমার তো 70 টাকা কেনা দাম নয়। আমি যখন একটা গাড়ি লোনে কিনি, যখন একটা গাড়ি আমি ক্যাশে কিনি, তখন গাড়িটার দাম 10 লাখ। আর 10 লাখ টাকার গাড়ি যদি আমি লোনে কিনি তাহলে, আর যদি 12 লাখ টাকা আমাকে শোধ করতে হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি কস্ট অফ দ্য কার আমার কাছে 12 লাখ। তা আমি যখন লোন নিয়ে ডেরিভেটিভ করেছি তখন আমার কাছে কস্ট অফ দ্য শেয়ার 71 টাকা 40, 71.40। তা আমার পারচেস প্রাইস হয়ে যাচ্ছে 71.40, আর আমার ভবিষ্যতে সেল প্রাইস হবে 71। তার মানে নিশ্চয়ই আমি এখন পারচেস করে ভবিষ্যতে সেল করতে পারবো না। মানে পারবো, কিন্তু আমার লস হবে। তো কেউ তো আর ফিনান্সে তো আর জেনে বুঝে লস করে না। তাহলে আমি এখন কি করব? আমি এখন উল্টো কেস করব, পরিষ্কার উল্টো কেস করব। তাহলে পরিষ্কার কিভাবে লিখবো এইভাবেই। নাম্বার 1, স্টেপস নাম্বার 1, টু বড়ো দ্য আন্ডারলাইং শেয়ার, টু বড়ো দ্য আন্ডারলাইং শেয়ার। ফিউচারে এটা করা যায়, ডেরিভেটিভ মার্কেটে এটা করা যায়। শেয়ার না থাকলেও শেয়ার ধার করে বিক্রি করা যায়। টু বড়ো দ্য আন্ডারলাইং শেয়ার and sell it for ₹70 and sell it for ₹70.
under short selling mechanism, under short selling mechanism, and invest the money প্রথম দিনই শেয়ারটা বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে টাকাটা পেয়ে গেলাম 70 টাকা, and invest the money at 8% CCRF rate for 3 months, at 8% CCRF rate for 3 months. Step 2, to enter into a long forward contract, ভবিষ্যতে দাম কমছে তাহলে ভবিষ্যতে কিনবো, তো to enter into a long forward contract, to purchase the share, to enter into a long forward contract, to purchase the share at ₹71 after 3 months, at ₹71 after 3 months. তাহলে স্টেপ নাম্বার 2 হয়ে গেল। স্টেপ নাম্বার 3, on maturity, he will realize 71.40 from the investment, because he invested 70 rupees at 8% CCRF rate for 3 months. So after 3 months he will realize 71.40 from his investment and purchase the asset. Legal ব্যাপার আছে, on maturity he will realize 71.40 from his investment and purchase the asset and purchase the asset at 71 rupees. So number 4, profit of arbitrager 71.40 minus 71. So 0.40 per share. আচ্ছা, প্রথমে যেই শেয়ারটা বড় করলো না 70 রুপিস দিয়ে, প্রথমে শেয়ারটাকে ধার করে বেচে দিল, প্রথমে শেয়ারটাকে ধার করলো, শেয়ারটা ধার করে প্রথমে বেচে দিল, বেচে দিয়ে সে কি করলো, সে ওই দিনই 70 টাকা পেয়ে গেল। 70 টাকা পেয়ে গিয়ে সে টাকাটাকে একটা জায়গায় ইনভেস্ট করলো যেখানে 8% রেটে 3 মাস থাকবে, এবং সে এমন চুক্তি করলো আজ আমি শেয়ারটা বেচলাম কিন্তু 3 মাস পরে আমি কিন্তু আপনার কাছে 71 টাকা দিয়েই শেয়ারটা কিনবো। তার যাকে বেচলো সে দেখলো বাহ, আজকে 70 টাকায় সে বেচছে, 3 মাস পরে 71 টাকায় কিনে নেবে, কি সুন্দর, ভালো, সে নাচতে নাচতে রাজি হয়ে গেল। 3 মাস সে 70 টাকা, তার কাছে অ্যাকচুয়ালি 70 টাকা ছিল না, এটাই হচ্ছে তার গল্প। আরবিট্রেজারের কাছে টাকা নেই, দুঃখী মানুষ আমার মতন। তা সে 70 টাকা পেয়ে গেল, পেয়ে গিয়ে 70 টাকা সে ইনভেস্ট করে দিল। তার 70 টাকা তখন সে যখন ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে 3 মাস পরে সে তার থেকে 71 টাকা 40 পয়সা পেয়ে গেল। 3 মাস পরে এই লেন্ডারটা চলে এলো, এসে বললো মনে আছে আপনি বলেছিলেন 3 মাস পর আমার থেকে অ্যাসেটটা কিনবেন 71 টাকায়। বললো হ্যাঁ, আমি এক্ষুনি কিনে নিচ্ছি। সে 71 টাকায় অ্যাসেটটা কিনে নিল। তা সে টাকাটাকে খাটিয়ে পেয়ে গেল 71 টাকা 40, সে অ্যাসেটটা কিনলো 71 টাকায়।
আবার 40 সে অ্যাসেটও কিনলো, আবার 40 পয়সা করে তার লাভও থাকলো পার শেয়ার। দ্যাট ইজ দ্য আরবিট্রেজার প্রফিট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলছি স্যার এটা মানে ক্যাশ এন্ড ক্যারি আরবিট্রেজে তো সেম? হ্যাঁ। আমরা তাহলে কতগুলো পোরশন করে ফেললাম। ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে আমরা ইকুইটি প্রাইস ঠিক করেছি, ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না এমন সিচুয়েশনে আমরা স্টক ইন্ডেক্সের ফিউচার করলাম, ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না এমন সিচুয়েশনে, এবং আমরা আরবিট্রেজিংও করে ফেললাম কস্ট অফ ক্যারি মডেলকে কাজে লাগিয়ে, যে আমরা কিভাবে কাজ করতে পারি অ্যাজ আ আরবিট্রেজার, আমরা কি কি করতে পারি। তাহলে আমরা কিন্তু আজকে অনেকগুলো পোরশন কভার করে ফেললাম যে আমরা কি কি করতে পারছি বা কি কি করতে পারছি না। এর পরের সেশনে আমরা কি করব, আমরা আরবিট্রেজারের উপর আরেকটা প্রবলেমে যাব, আরবিট্রেজিং এর উপর আরেকটা প্রবলেমে যাব, এবং কস্ট অফ ক্যারি মডেলেই কিছু শর্টেজ কস্ট প্রবলেম আছে, ডেইলি সেটেলমেন্ট ফিউচার কস্ট আছে, এই সব জিনিসগুলো নিয়ে আমরা কিছু ডিসকাস করব। মোটামুটি আমার আন্দাজ বলছে উইদিন 3 to 4 ক্লাসেস আমরা এফি পোর্শনটাকে অনেকটাই নামিয়ে ফেলতে পারবো, যতটা আমাদের প্রতি বছর ইউজুয়ালি স্যারেরা করায়। যদি তারপরেও স্যারেরা এক্সট্রা কিছু করায় তাহলে তো সেটা আমরা আছি, তোদের কাছ থেকে আপডেট পেয়ে যাব, তো সেটা আমরা আবার আপডেট করে নেব। এবার যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে বলো।